আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি ইনসাফি নিয়মিত আয়োজন সম্পাদকের দৃষ্টিকোণ অনুষ্ঠানের আজকের পর্বে। আমরা এই অনুষ্ঠানে চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ইনসাফের সম্পাদক সৈয়দ মাহফুজ খন্দকার স্যারের মতামতকে তুলে ধরার চেষ্টা করি। আজকে সেই ধারাবাহিকতায় আমরা কথা বলবো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু ও বেশ কিছু প্রাসঙ্গিক বিষয়। স্যার, আপনার কাছে প্রথম প্রশ্নটা হলো, ইব্রাহিম রাইসির মৃত্যুকে কেন্দ্র করে আমাদের দেশে যে বিভক্তি তৈরি হয়েছে, যে দুটো দল তৈরি হয়েছে, একদল ইব্রাহিম রাইসির জন্য শোক প্রকাশ করছে, আরেক দল বলছে যে ইব্রাহিম রাইসি মরেছে, আলহামদুলিল্লাহ বলছে। এইটা নিয়ে যদি কিছু বলতেন, এটা কেন হয়েছে? এটা বিসমিল্লাহির রহমানির রহিম। আবু, অনেক ধন্যবাদ। বিষয়টা গুরুত্বপূর্ণ। ইব্রাহিম রাইসির মৃত্যু নিয়ে আমাদের দেশে যে দুইটা পক্ষ তৈরি হয়েছে, আমরা কোনো পক্ষকে ভুল বলবো না। যারা শোক জানাচ্ছে তাদের যুক্তি বা সেটা বাহ্যিকভাবে যেটা মনে হচ্ছে যে একটা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান মারা গেছে, যিনি ধার্মিক ছিলেন, তার রাষ্ট্র কাঠামো ইসলাম অনুযায়ী চলে, সেটা আকিদার আলাপ ভিন্ন। তো বাহ্যিকভাবে তারা বিশেষ করে ফিলিস্তিনের ক্ষেত্রে তারা অনেক অ্যাক্টিভ। আমেরিকার সাথে তাদের একটা বিরোধ আছে। ফিলিস্তিনের হামাসের সাথে তাদের খুবই ভালো বন্ধুত্ব, এবং তারা কিছুদিন আগে ইসরায়েল আক্রমণও করছে। তো বিষয়গুলো এই চিন্তায় যারা ইরানের প্রতি মহব্বত দেখাচ্ছে, ইরানের প্রেসিডেন্টের প্রতি মহব্বত দেখাচ্ছে, শোক প্রকাশ করতেছে, এটা মানে এই চিন্তা থেকে যৌক্তিক। আবার যারা রাষ্ট্রীয়ভাবে করতেছে, সেটা আফগানিস্তান হোক আর বাংলাদেশ হোক, মুসলিম দেশগুলো, এটাও তাদের পলিসিগত কারণে করতেছে, এটা করাটা যৌক্তিক। সেটা ইসলামী রাষ্ট্রগুলো করতেছে, একদম ইসলাম বিরোধী রাষ্ট্রগুলো শোক জানাচ্ছে। আর ইব্রাহিম রাইসির ব্যাপারে, ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট হওয়ার আগেই আমেরিকার কাছে নিষিদ্ধ ছিল, কারণ তিনি এক সময় বিচারক ছিলেন। সে বিচারক থাকা অবস্থা থেকেই আলোচিত ছিলেন। এটা এই জায়গা থেকে যদি আমরা বিশ্লেষণ করি, এটা যৌক্তিক যে একজন ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট মারা গেছে, শোক জানাচ্ছে, সবাই দুঃখ পাচ্ছে। এটা এক জায়গা থেকে এই দৃষ্টিতে এটা যৌক্তিক। কিন্তু ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট। ইরান শুধু অভ্যন্তরীণ নিজের রাজনীতি নিয়ে চলে না, ইরানের একটা আন্তর্জাতিক রাজনীতি আছে। ইরানের আন্তর্জাতিক রাজনীতিতে তারা কোন পলিসি অবলম্বন করে, সেটা এখানে যারা বিরুদ্ধে বলতেছে বা আলহামদুলিল্লাহ বলতেছে, তারা ওই চিন্তাটাকে দেখে ওই দিকটা নজর রেখে বলতেছে। যেমন এই গত শতাব্দীতে সম্ভবত সবচেয়ে বেশি মুসলিম হত্যার শিকার হয়েছে দুইটা রাষ্ট্রে, একটা সিরিয়া, একটা ইরাক। এখানে ইরাক সিরিয়া দুটো ক্ষেত্রেই পরাশক্তিগুলোর অবদান আছে। পরাশক্তিগুলো এখানে হত্যাকাণ্ড চালাইছে, কিন্তু মূল হত্যাকাণ্ড যেটা, সেটা ইরাকে হোক সিরিয়ায় হোক, সেটা ওইখানের ইরাকের ক্ষেত্রে ইরান সরাসরি সম্পৃক্ত ছিল এইসব হত্যাকাণ্ডে, গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল। আর সিরিয়ায় তারা বাশার আল আসাদকে সহযোগিতা এবং সরাসরি তাদের যে কুদস বাহিনী, যে কাসেম সোলাইমানি মারা গেল, যে বাহিনীর প্রধান ছিলেন, তারা সরাসরি সিরিয়া গণহত্যার সাথে যুক্ত। তো এইখানে আমরা যদি শুধু ইরানের ওই বাহ্যিক চেহারাটা যেটা আমরা দেখি, যে তারা ফিলিস্তিনকে সহযোগিতা করে, তারা মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যুতে কথা বলে, এটা এক ধরনের যৌক্তিক। ওইটা দেখে কেউ মহব্বত দেখাতে পারে। কিন্তু তারা যে বাশার আল আসাদকে দিয়ে লক্ষ লক্ষ সিরিয়ান মুসলমানদেরকে মারতেছে, হ্যাঁ, প্রধান সহযোগী হিসাবে, এবং আবার নিজেও মারতেছে, এটা অনেকের কাছে শুনতে শ্রুতিকট্টু মনে হতে পারে। ইসরায়েল এখন পর্যন্ত আক্রমণ চালায় 40,000-এর কম, এবারের যুদ্ধে 40,000-এর কম ফিলিস্তিনিকে হত্যা করছে। কিন্তু বাশার আল আসাদ লক্ষ লক্ষ সুন্নি মুসলমানকে সিরিয়ায় হত্যা করছে এই 2011 সালের পর থেকে। আর এই হত্যাকাণ্ডের প্রধান সহযোগী, প্রধান মদতদাতা হলো ইরান। তো এই দৃষ্টিতে লক্ষ লক্ষ সুন্নি মুসলমানকে হত্যাকারী শাসক, সবগুলোই সে হত্যা করে নাই, তার রাষ্ট্র সহযোগিতা করছে। মানে এমন না যে ইব্রাহিম রাইসি ক্ষমতা আসার আগে পরে এটা শুরু হয়েছে, এটা যেমন না, আবার ইব্রাহিম রাইসি এসে এটা বন্ধও করে নাই, বরং সে ওই পলিসিতে চলতেছে। তো
তো সেই হিসাবে মুসলিমদের হত্যাকারী যদি কেউ বিবেচনায় তাকে মানে লক্ষ লক্ষ মুসলিমের হত্যাকারী এবং হত্যাকারীর প্রধান সহযোগী হিসাবে কেউ যদি ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে খুশি হয়, আনন্দিত হয়, এটা নিয়ে মানে কিছু আপত্তি করার কিছু নাই। এটা যৌক্তিক যে আপনি মানে কিছু ক্ষেত্রে সহযোগিতা, হামাসকে কিছু জিনিসপত্র দিয়ে সহযোগিতা করা, কিছু কথাবার্তা বলা, রাষ্ট্রের মধ্যে নিয়মকানুন মানে চলা, এটাই শুধু চলে না। এটা অনেকটা যেমন হাজ্জাজ বিন ইউসুফের মতো। হাজ্জাজ বিন ইউসুফ তো মুসলমানই ছিল, সে ইসলাম বিরোধী কোনো আইন পাশ করছে এরকম তো মানে ওই আলাপে আমি যাচ্ছি না। মানে হাজ্জাজ বিন ইউসুফ যেমন জালিম ছিল, মুসলমানদেরকে হত্যা করছে, এমনই হ্যাঁ আকিদার জায়গায় আরও ভয়ঙ্কর। এটা আমার বিষয় না, আলাপের বিষয় না, এটা মুফতিদের বিষয়। শিয়ারা, ইরানের প্রেসিডেন্ট যেহেতু তিনি শিয়া ছিলেন, ইরানের রাষ্ট্রধর্ম বা ইরান চলে হলো শিয়াইজমের উপরে। তো স্বাভাবিক তার আকিদা এটা কি ইসলামের মধ্যে পড়ে কিনা এটা মুফতিরা আলোচনা করবে। আবার কারণ শিয়াদের সবাই কাফের না, আবার সবাই মুসলমান না। শিয়াদের মধ্যে ভয়ঙ্কর কিছু পার্ট আছে, যেমন ইসমাইলি শিয়া, যেটা ইসমাইলি আগাখানি শিয়া, এরা তো শরীয়তকে বিলুপ্ত করে দিচ্ছে। এদের মধ্যে কেউ কেউ ইহুদিদের সাথে নিজেদেরকে কাছাকাছি নিয়ে চলে গেছে। তো এইটা ওইটা একটা ভিন্ন বিষয় রাজনৈতিকভাবে। কারণ ইরানের ক্ষেত্রে অবশ্য আকিদাটা আলোচনায় চলে আসে, কারণ ইরান তাদের আকিদা অনুযায়ী তাদের পলিসি নির্ধারণ হয়, সেটা সুন্নি রাষ্ট্রগুলোতে হয় না। পৃথিবীর কোনো সুন্নি রাষ্ট্র সেই অর্থে, এখন আফগানিস্তানের বিষয়টা ভিন্ন। আফগানিস্তানকে যদি আমরা বাদ দিই, সেটা সবে সরকার গঠন হলো, আফগানিস্তানকে বাদ দিলে পৃথিবীর কোনো সুন্নি রাষ্ট্র আকিদা অনুযায়ী তাদের পলিসি ঠিক করে না, ইরান করে। এজন্য তারা বাশার আল আসাদের মতো একজন কসাইকে, মুসলমানদের কসাইকে, হত্যাকারীকে সমর্থন দেয়। তারা ইয়েমেনের মধ্যে গণ্ডগোল লাগায়, তারা বাহরাইনের মধ্যে গণ্ডগোল লাগানোর চেষ্টা করে, তারা ইরাকের মধ্যে হস্তক্ষেপ করে। পৃথিবীর সব জায়গায় শিয়ারা যেখানে আছে তারা আজারবাইজানে ঝামেলার চেষ্টা করে। তো বিষয়টা হলো, ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে কেউ যদি মুসলিম বিশ্বের নেতা হিসাবে দুঃখ জানায়, এটা এক ধরনের যৌক্তিকতা আছে, কিন্তু তার রাষ্ট্র এবং তার রাষ্ট্রীয় পলিসি, তাদের পুরনো বা বর্তমান চলমান ইস্যুগুলো নিয়ে কেউ যদি ইরানের প্রেসিডেন্টের তাদের ওই মানে ভয়ঙ্করতম রূপগুলো সামনে তুলে সমালোচনা করে, ওটাও যৌক্তিক। তা আমি কোনোটাকে অযৌক্তিক বলবো না, তবে স্বাভাবিক মানে সাময়িক বিষয়টা না দেখে তো আমাদের দেখা উচিত হলো লং টাইম আর তারা আসলে কতটা উপকারী। তো আন্তর্জাতিক রাজনীতিতে ইরানের অবস্থান, ইরানের পলিসি, এটা ভয়ঙ্কর। ইরানের কারণে পৃথিবী মানে আমেরিকা মানে পশ্চিমারা যেটুকু ক্ষতি করছে, ইরান কম ক্ষতি করে নাই অল্প কিছু দিনে। আফগান আক্রমণের সময় এরা পরোক্ষভাবে সহযোগিতা করছে আমেরিকাকে, ইরাক আফগানের সময় পরোক্ষভাবে সহযোগিতা করছে, আর সিরিয়াকে তো ধ্বংস করে দিচ্ছে, এরা ইয়েমেনকে ধ্বংস করে দিচ্ছে। তো সেই হিসাবে যৌক্তিক বলা যায়, দুই পক্ষকে যৌক্তিক বলা যায়। ধন্যবাদ স্যার। প্রথম প্রশ্নটা আমরা পেলাম, প্রথম প্রশ্নের উত্তরটা আমরা পেলাম। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হলো, ইব্রাহিম রাইসির সাথে দুর্ঘটনায় কিন্তু আরো বেশ কয়েকজন ছিলেন, তাদের মধ্যে 3 জন নেতাও ছিলেন, এবং সে 3 জনের মধ্যে আরো 2 জন ছিলেন উচ্চপদস্থ নেতা। তাদের সম্পর্কে কিছু যদি বলতেন। এবং আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি যে এটাকে দুর্ঘটনা নাকি পরিকল্পনা, এটা নিয়ে অনেক একটা ডিবেট চলতেছে এখন। এই দুটো বিষয় যদি আমাদেরকে জানান। এখানে 7 জন টোটাল মানুষ মারা গেছে, এর মধ্যে একজন গভর্নর আছে, তার আলোচনা আমরা বাদ দিলাম। বাকি একজন হলো আব্দুল্লাহিয়ান, যিনি পররাষ্ট্রমন্ত্রী। ইরাকের যে রাষ্ট্র কাঠামো, 1 নম্বর হলো যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা, উনি সবসময় 1 নম্বর। মানে ইরাকের শিয়াদের যে প্রধান ধর্মীয় নেতা, তিনি 1 নম্বর। এরপরে প্রেসিডেন্ট, এরপরে হলো পররাষ্ট্রমন্ত্রী। ইরানের মতো রাষ্ট্রে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই দুর্ঘটনায় বা এই ঘটনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীও মারা গেছেন। এছাড়া আরেকজন গুরুত্বপূর্ণ লোক মারা গেছেন, তিনি হলেন প্রধান যে সর্বোচ্চ যে ধর্মীয় নেতা, তার মুখপাত্র। তো বলা হচ্ছিল তিনি আগামীতে প্রধান ধর্মীয় নেতা হতে যাচ্ছেন, সর্বোচ্চ নেতা, ইরাকের সর্বোচ্চ নেতা হতে যাচ্ছেন, এর একটা সম্ভাবনা ছিল। তো সেই হিসাবে এই 2 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ লোক একসাথে মারা গেল। এই বিষয়টা
এটা কি ঘটনা না দুর্ঘটনা, এটা নিয়ে অনেক রকম আলোচনা চলতেছে। তারা যে হেলিকপ্টার ব্যবহার করতেছে এগুলো আসলে তাদের আমলেরও না, এগুলো হলো শাহের আমলের, যে ইরানের যে সাবেক রাজা শাহ পেহলভি যে শাসক ছিল, রাজা বাদশাহ ছিল, ওই বাদশার আমলে আমেরিকা থেকে নেওয়া হেলিকপ্টার। এগুলো অনেক পুরনো, আমেরিকার তৈরি করা হেলিকপ্টার। এই হেলিকপ্টারে করে একটা রাষ্ট্রের প্রধান 4 জন নেতার 3 জন কেন আরোহণ করলো, এই বিষয়গুলো এখনও রহস্য। এবং তারা এটা কি অভ্যন্তরীণ কোনো ব্যর্থতা কিনা, যেমন এই যে আবহাওয়া, এটা যে আসলেই আবহাওয়াটা খারাপ এতে কোনো সন্দেহ নাই, কারণ লাশটা উদ্ধার করতে মানে তারা হেলিকপ্টারটা উদ্ধার করতে তাদের অনেক কষ্ট হয়েছে। এর কারণ হলো ওই যে এলাকাটা, ওইটা ইরান তো এমনি অন্যরকম অঞ্চল যেখানে আবহাওয়া অনেক রকম থাকে, তো ওই অঞ্চলে পৌঁছে লাশ উদ্ধার করা যেখানে এত কঠিন হয়ে গেছে, তার মানে এটা আবহাওয়া ওইখানে অনেক খারাপ ছিল। তো তাদের গোয়েন্দাদের নিশ্চয়ই বিশাল বড় ব্যর্থতা এটা, যে প্রেসিডেন্ট এই রাস্তা দিয়ে হেলিকপ্টার হয়ে যাবে, সেই হেলিকপ্টারের মানে পরিবেশটা এত মানে এই রাস্তাটা ওই আকাশপথটা কেমন এটা তারা জানলো না। তারপর এত পুরনো হেলিকপ্টার তারা কেন ব্যবহার করলো, তারপর তারা কেন একসাথে মানে 3 জন গুরুত্বপূর্ণ লোক একই হেলিকপ্টারে থাকলো, এরকম অনেক প্রশ্ন আছে। আর দুর্ঘটনা না এটা কোনো একটা ষড়যন্ত্র, এটা মানে এটা পৃথিবীতে এ ধরনের ঘটনা অনেক হয়েছে, সাম্প্রতিককালেও হয়েছে। আমরা যদি ইরানের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে দেখি, পাকিস্তানে এ ধরনের বড় ঘটনা ঘটছে। পাকিস্তানে আমার দৃষ্টিতে পাকিস্তানের সর্বকালের সেরা প্রেসিডেন্ট যিনি ছিলেন জিয়াউল হক, তিনি শহীদ হয়েছেন হেলিকপ্টার দুর্ঘটনায়, যেটা আমেরিকার ছিল মানে কাজ ছিল বলে এটা প্রায় আন্তর্জাতিকভাবে এখন এটা স্বীকৃত। তো এরকম একটা বিষয়ে তারা কেন এত সতর্ক থাকলো না আরও, এই জিনিসগুলো রহস্যজনক। এরকম বলা যায় না যে তার অভ্যন্তরীণ কেউ দায়ী মানে এটার দায়ী ছিল, কিন্তু মানে এটাও তো একটা যে দেশ পৃথিবীর বেশিরভাগ অঞ্চলের সাথে বিরোধের মধ্যে আছে, পশ্চিমাদের সাথে, আমেরিকার সাথে, সেই দেশ কেন সতর্ক থাকলো না, এটা তো প্রশ্ন আসেই। তো আর যিনি দ্বিতীয় মানে আমার দৃষ্টিতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ লোক, যিনি আগামীতে সর্বোচ্চ নেতা হওয়ার কথা ছিল, তার মৃত্যুটা অবশ্যই ইরানের জন্য অত্যন্ত এটা হয়তো প্রেসিডেন্ট হয়ে যাবে, কারণ এই প্রেসিডেন্ট তো কিছুদিন পর এমনিই চলে যেত, 5 বছর পরে চলে যাইতে হইতো, কিন্তু যে লোকটা মারা গেছে সে অনেক গুরুত্বপূর্ণ ছিল, কারণ তার সম্ভাবনা ছিল সর্বোচ্চ নেতা হওয়ার। তো এই মৃত্যুগুলো কখনোই সেভাবে হয়তো প্রকাশ পাবে না, এটা রহস্য। তবে এটা অনেকগুলো প্রশ্নের জন্ম দিচ্ছে নিঃসন্দেহে। ধন্যবাদ স্যার। আমরা তৃতীয় এবং শেষ প্রশ্নে যাচ্ছি, সেটা হলো ইব্রাহিম রাইসির মানে মৃত্যু হওয়ার কারণে বা ওনার চলে যাওয়ার কারণে মুসলিম বিশ্বে কোনো ক্ষতি হয়েছে কিনা বা বড় কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা আছে কিনা? দেখো, এখানে ওই যে প্রথম দুই পক্ষে যারা বলছে, বিপক্ষে যারা বলছে, কারোরই এখানে মানে দুই পক্ষের জন্যই বলা যে কারোর লাভও নাই ক্ষতিও নাই। কারণ ধরো পক্ষের বিষয়ে যদি আসি, ইব্রাহিম রাইসির মৃত্যুতে যারা ব্যথিত, মুসলিম বিশ্বের কোনো ক্ষতি হবে না, কারণ ইরান পরিচালিত হয় ইরানের পলিসি অনুযায়ী, সর্বোচ্চ নেতা এবং সর্বোচ্চ কাউন্সিলের নীতিতে। তো একজন প্রেসিডেন্টের মৃত্যুতে সেখানে কিছুই আসে যায় না, নীতির কোনো পরিবর্তন হয় না এদের। তো ইরানের মতো করেই চলবে। হ্যাঁ, একটা রাজনৈতিক সাময়িক একটা হয়তো একটা টানাপোড়েন তৈরি হচ্ছে, এটাকে বাদ দিলে আর কোনো বিষয় নেই। আর মুসলিম বিশ্বে ইরাকের ইরানের যে নতুন করে প্রেসিডেন্ট হবে তিনি দায়িত্ব পালন করবেন, এতে করে মুসলিম বিশ্বেও কোনো প্রভাব পড়ার সুযোগ নেই। এটা একেবারেই ছোট একটা বিষয় সেই হিসাবে, যে কোনো যেমন এরদোগান আলা না করুক, এই জায়গায় যদি এরদোগান, ইমরান খান বা এ ধরনের বড় কেউ সৌদি বাদশাহ হইতো, তাহলে সেটা বিশাল প্রভাব পড়তো, তাদের নীতি, তাদের সব কিছুতে, বিদেশ নীতি, অভ্যন্তরীণ নীতি সব কিছু চেঞ্জ হয়ে যেতে পারতো। এই ক্ষেত্রে খুব একটা পরিবর্তন আসবে না, একই রকম থাকবে। আর যারা মানে বিপক্ষে তার রাষ্ট্র এবং তারই চিন্তাগত কারণে আকিদা বা, তো তাদেরকেও বলবো যে কোনো পরিবর্তন আসবে না, তার মৃত্যুতে যে খুশি হয়ে লাভ নেই, কারণ ইরান তো ইরানের নীতি অনুযায়ী চলবে। তো তারা সিরিয়ায় যে গণহত্যা চালাচ্ছে, সহযোগিতা করতেছে, ওইটাও করে যাবে, ইয়েমেনেও করে যাবে,
হিজবুল্লাহর সাথে ওইটা অবশ্যই হিজবুল্লাহ মুসলিম বৃহত্তর মুসলিমদের কোনো মানে মুসলিম বিশ্বের কোনো ক্ষতি করতেছে না, কিছুটা উপকার হচ্ছে, কিন্তু তাদের নীতিতে কোনো পরিবর্তন আসবে না। তাদের এই হত্যাকাণ্ড, তাদের এই অন্যায় জুলুমের সহযোগিতাগুলো বন্ধ হবে না। তো সেই অর্থে ইব্রাহিম রাইসি দেশের গুরুত্বপূর্ণ নেতা হওয়ার পরেও তার মৃত্যুতে কোনো প্রভাব নেই, বিশ্বে কোনো প্রভাব নেই। ইব্রাহিম রাইসির নিজস্ব কোনো নীতি নেই। হ্যাঁ, সে কিছুটা ইসলামপন্থী, মানে ইরানে যে প্রেসিডেন্টরা হয়েছে এর মধ্যে ইব্রাহিম রাইসিকে মনে করা হয় যে একটু বেশি ইসলামপন্থী, মানে আকিদার জায়গাটা বাদ। আমি আকিদা বা তাদের নীতি কথা বলতেছি না, মানে যে ইসলামটা তাদের এখানে প্রতিষ্ঠিত আছে ওই ইসলামের কথা বলতেছি। তো সে জায়গায় পৃথিবীর রাজনীতিতে এরকম, বিশেষ করে মুসলিম বিশ্বে এর কোনো প্রভাব নেই। যেমন নীতি তাদের অতীতে ছিল তেমন নীতি এখনও থাকবে। আর আরেকটা বিষয় আমি একটু করে বলি যে এমন না যে অনেকেই বলবে যে আপনারা আকিদাগত ইস্যু না ইরানের বিরোধিতা করেন। দেখেন, বিষয়টা এমন ছিল না। যখন খামেনি ক্ষমতায় আসছে, পুরো পৃথিবীর মুসলিমরা খামেনিকে স্বাগত জানাইছে। বাংলাদেশে হজরত হাফিজুর রহমতুল্লাহ আলাই সহ পৃথিবীর মানে বাংলাদেশের অনেক বড় বড় ওলামারা, আমি সবার নাম বলতেছি না, আমাদের মুরব্বী হাফিজুর রহমতুল্লাহ আলাই খামেনির ব্যাপারে পজিটিভ চিন্তা রাখছেন। পৃথিবীর সকল চিন্তার ওলামারা খামেনির ব্যাপারে পজিটিভ বক্তব্য রাখছেন। ইখওয়ানুল মুসলিমিন পজিটিভ রাখছে। আমরা যদি আরও যে অন্যান্য গ্রুপগুলো, সেটা মুজাহিদ গ্রুপ হোক, সবাই পজিটিভ ছিল। কারণ তাদের মানে পুরো মুসলিম বিশ্ব মনে করছিল যে একটা ইসলামী শাসন হতে যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যজনক এটাকে শিয়া শাসন হয়ে গেছে। তাদের নীতি শিয়াইজমের উপরে চলছে। এজন্য তারা বাশার আল আসাদের মতো, তার বাবা হাফিজ আল আসাদের মতো একটা ইসলাম বিদ্বেষীকে, এন্টি ইসলামিক একটা মানুষকে এরা সহযোগিতা করতেছে। কেন? যেহেতু তারা শিয়া, তারা ইয়েমেনে মানে হস্তক্ষেপ করতেছে। ইয়েমেনের বিষয়টা না হয় শাসক গোষ্ঠী জালিম, কিন্তু আফগানিস্তানে তারা তাদের চিন্তার প্রতিফলন ঘটাইছে। তারা ইরাকটাকে ধ্বংস করার পিছনে বড়তম ভূমিকা রাখছে। তো এসব কারণেই মানে কেউ যদি বলে যে না, বিশেষ করে সিরিয়ার বিষয়টা, লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে, লক্ষ লক্ষ মানুষকে এরা মানে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে। তো এই সব জায়গায় তাকে কোনোভাবে মানে ইরানকে ওই আকিদার বাহিরে দেখার সুযোগ নেই, কারণ তারা এই কাজগুলো করছে আকিদার কারণে। তারা কাজগুলো যেহেতু আকিদার কারণে করছে, এখন আমি বলবো যে না, আমি আকিদার উপরে উঠা আমি বলবো যে না, তাদেরকে অন্যায়ভাবে দেখবো না। অনেকেই বলবে দেখবা যে সুন্নি রাষ্ট্রগুলো করতেছে, আপনারা সুন্নি রাষ্ট্রে যে অন্যায় করতেছে এটা দেখতেছেন না। সুন্নি রাষ্ট্র কোনোটাই, শুধু আমরা আফগানিস্তানকে বাদ দিয়ে ফেলি, আফগানিস্তান সবে আসলো, আফগানিস্তানকে বাদ দিলে পৃথিবীর কোনো সুন্নি রাষ্ট্রই আকিদার উপরে চলে না, ধর্মের উপরে চলে না। তারা নিজেদের স্বার্থ অনুযায়ী চলে। তাদের মানে আকিদায় তাদেরকে চালায় না, তাদের ইমাম তাদেরকে চালায় না। এমন না যে একজন খলিফা সৌদি আরবকে চালায়। কিন্তু শিয়া মানে ইরান কিন্তু সরাসরি একটা ধর্মীয় রাষ্ট্র। তো ওদের ওরা যে অন্যায়গুলো করে, সিরিয়ায় যে অন্যায়গুলো করছে, এদের ধর্মীয় চিন্তা থেকে করছে। তো এদেরকে আপনি আকিদা থেকে বাহির করে উদারতার নামে, ওইটা যৌক্তিক না। তো যাই হোক, তারপরে আমরা মনে করি যে ইরান একটা ধর্মীয় মানে ইসলাম বান্ধব একটা রাষ্ট্র, হোক না আকিদা ভিন্ন, কিন্তু তারা যে অন্যায়গুলো করতেছে সেটাকে ছোট করে দেখা মানে কোনো যৌক্তিকতা নেই, উদারতা বলে না এটাকে। ধন্যবাদ স্যারকে, এবং ধন্যবাদ আপনাদেরকে পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য। আগামীতে আরো বেশ কিছু বিষয় ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আসছি। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।